সবাইকে শুভেচ্ছা। হোমিও ডাইজেস্টের পক্ষ থেকে আমি ডাক্তার শাহিন মাহমুদ, ডিএসএমএস এর চতুর্থ বর্ষের কেস টেকিং ও রেপার্টরি সেকশনের আলোচনার আমি বাদবাকিটুকু সম্পন্ন করছি। যে ডাক্তার হানিম্যান কি বলেছেন আমাদের। দ্বিতীয় যে গুণাবলীর কথা বলা যায় তা হচ্ছে সুস্থ ও সবল ইন্দ্রিয় শক্তি এবং সঠিক বোধ শক্তির ক্ষমতা। ডাক্তার হানিম্যান সংক্ষেপে বলে দিয়েছেন সাউন্ড সেন্সেস। দুটো ব্যাপারকে আপনাকে মাথায় রাখতে হবে। সর্বত্র আমি দেখেছি শুধু একটি অংশকে এখানে আলোচনা করা হয়, যে সুস্থ সবল ইন্দ্রিয় শক্তি, অর্থাৎ আপনার নাকের ঘ্রাণ শক্তি, আপনার কানের শ্রবণ শক্তি, আপনার স্পর্শ শক্তি, আপনার চোখের দৃষ্টি শক্তি, এগুলো ঠিক আছে কিনা, এগুলোর মাধ্যমে আপনি নিখুঁত বিষয়টি বুঝতে পারলেন কিনা, তার কথাবার্তা সব কিছুকে নিখুঁতভাবে আপনি শুনতে পেলেন কিনা, দেখতে পেলেন কিনা। কিন্তু আপনার ইন্দ্রিয় যদি ত্রুটিযুক্ত হয় এবং আপনি যদি তা না জানেন, না খেয়াল করেন, তাহলে অবশ্যই আপনি ত্রুটিযুক্ত তথ্য পাবেন এবং সর্বশেষ ভুল সিদ্ধান্ত উপনীত হবেন। কাজেই ইন্দ্রিয় ত্রুটিযুক্ত না থাকাটা একটি চিকিৎসকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যাপার। যদি তা থেকে থাকে তাকে অবশ্যই সংশোধন করতে হবে, তা যেভাবেই হোক। কিন্তু কথা হচ্ছে শুধু এটুকুই নয়, আপনি যে তথ্যটি পেলেন, যে গন্ধটি পেলেন, যে বর্ণটি পেলেন, যে শব্দটি পেলেন, তাকে আপনার সঠিক বিশ্লেষণ করার মতো সঠিক বোধশক্তিও আপনার মধ্যে থাকতে হবে। এটা চিকিৎসকের একটি এক্সট্রা সেন্স, তা আপনার মধ্যে থাকতে হবে। এই বোধশক্তির মাধ্যমে আপনি বুঝবেন কোনটা স্বাভাবিক, কোনটা বিকৃত, কোনটা গুরুত্বপূর্ণ নয়। এবং অনেক চিকিৎসক শুধু এগুলোর দ্বারাই প্যাথোলজিক্যাল ডায়াগনোসিস, মায়াজমেটিক ডায়াগনোসিস পর্যন্ত করতে পারেন। তো কাজেই চিকিৎসকের এই সুস্থ সবল ইন্দ্রিয় এবং সঠিক বোধশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা ডাক্তার হানিম্যানের ভাষাই আমরা দেখতে পাচ্ছি। এরপর ডাক্তার হানিম্যান যে বিষয়টি নিয়ে আলোচনা করছেন তা হচ্ছে রোগী পরিদর্শন ও রোগ লক্ষণ নির্ণয়ে একনিষ্ঠ মনোযোগ, বা ডাক্তার হানিম্যান বলছেন অ্যাটেনশন ইন অবজার্ভিং। অর্থাৎ আপনার একনিষ্ঠ মনোযোগ চিকিৎসার ক্ষেত্রে আপনার রইল কিনা। মনে রাখতে হবে, এত বিশাল, এত বৈচিত্র্যপূর্ণ, এত বিস্তৃত একটি সাবজেক্ট, আপনি তাকে সুস্থ করার, মেরামত করার কাজটি করছেন। মানুষকে সৃষ্টি করেছেন স্বয়ং স্রষ্টা আল্লাহ। সেই মানুষের যখন ত্রুটি দেখা দিয়েছে, তাকে সুস্থ করার দায়িত্বটি আপনি নিয়েছেন আপনার হাতে। এটি কোনো হালকা কাজ নয়। স্রষ্টার কাজের প্রতিনিধিত্ব করছেন আপনি। ডাক্তার হানিম্যান একটি জায়গায় ঠিক এই কথাটি বলে গিয়েছেন যে আপনি স্রষ্টার প্রতিনিধি স্বরূপ কাজ করছেন। সেখানে আপনি যদি একনিষ্ঠ না হন, আপনার মনোযোগ যদি সম্পূর্ণ না থাকে, এই হলিস্টিক অ্যাপ্রোচ, এই বিশাল বিস্তৃত বিষয়ের সঠিক জ্ঞান পাওয়া কোনোভাবেই সম্ভব নয়। এই জ্ঞানটি পাওয়ার পথ হচ্ছে কেস টেকিং। আপনি সেই বিশালত্বের মধ্যে ত্রুটি অনুসন্ধান করছেন। বলতে গেলে সাগরে একটা সুই খোঁজার মতো কাজটি করছেন। সুই খুঁজতে গিয়ে যদি আপনার মনোযোগ বিচ্ছিন্ন হয়, তাহলে কি আপনার পক্ষে সম্ভব সঠিক ডায়াগনোসিস করা, অ্যানামনেসিস করা? রোগী ভিড় করেছে, চিকিৎসকের আমার কোথাও যাওয়ার তাগাদা আছে, কোনো একটা কাজ রয়েছে, যদি এরকম হয় তখন চিকিৎসাই করবেন না। আপনি পরবর্তীতে যে কোনোভাবে পারেন তাকে পরবর্তীতে একটি সময় দেবেন। কিন্তু যদি আপনার মনোযোগ ব্যাহত হয়, যদি আপনি একনিষ্ঠ হতে না পারেন, তাহলে কিন্তু আপনি লক্ষণ নির্ণয় করতে পারবেন না। কৌতুক হলেও একবার শুনেছিলাম যে একজন চিকিৎসক প্রেসক্রিপশন লেখার সময় প্রেসক্রিপশন প্যাডে বালি, ইট, খোয়া এগুলো লিখে দিয়েছিলেন। অর্থাৎ সে বিল্ডিং তৈরি করবে, এবার সেই চিন্তাগুলোই তার প্রেসক্রিপশনে লিখে দিয়েছেন, বালি এত বস্তা, খোয়া এত বস্তা, রড এতগুলো। তো এভাবে কিন্তু হোমিওপ্যাথি সম্ভব নয়। হোমিওপ্যাথিতে আপনাকে অত্যন্ত নিখুঁত চিন্তা, পর্যবেক্ষণ, গবেষণা ও বিশ্লেষণের প্রয়োজন পড়বে। কাজেই এটা হচ্ছে কেস টেকিংকারী চিকিৎসকের আরেকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য, যে তার মধ্যে একনিষ্ঠ মনোযোগ আছে কিনা, পর্যবেক্ষণ করার মতো মানসিক সক্ষমতা তার সে সময় আছে কিনা, বা আদৌ চিকিৎসকের মধ্যে সে গুণাবলী বর্তমান কিনা। এরপর ডাক্তার হানিম্যান বলছেন যে রোগচিত্র অঙ্কনে বিশুদ্ধতা ও সত্যানুরাগ, ফিডিলিটি ইন ট্রেসিং দ্য পিকচার অফ ডিজিজ। কথা হচ্ছে যে রোগী লিপি অঙ্কনে বিশুদ্ধতাও থাকতে হবে। আপনি যা দেখলেন, যা শুনলেন, যা অনুভব করলেন, সঠিকভাবে লিপিবদ্ধ করতে হবে। রোগী একটা কথা বলেছে, আপনি গুরুত্ব দিলেন না, কিংবা তাকে অন্যভাবে লিখলেন, সংক্ষিপ্ত সাংকেতিক চিহ্নে লিখে রাখলেন, কোনো একটা লক্ষণ বাদ দিয়ে দিলেন, কোনো একটা লক্ষণকে নিজে ইন্টারপ্রেট করে ব্যাখ্যা করে যে রোগীর এই অর্থটির এই মানে আপনি দাঁড় করালেন, তাহলে আপনার রোগচিত্র অঙ্কনে বিশুদ্ধতা রইল না।
আপনাকে রোগীর ভাষায়, রোগীর কথা এবং বিভিন্ন অনুসন্ধানের মাধ্যমে সেই কথাগুলো পূর্ণতার মাধ্যমে সম্পূর্ণ রোগচিত্র অঙ্কন করতে হবে। এখানে আপনি নিজের তরফ থেকে কিছু ঢোকাতে পারবেন না, এমনকি রোগীকে এমনভাবেও প্রশ্ন করতে পারবেন না যে রোগীর কথাটি আপনার কোনো আচরণ বা কথার দ্বারা বায়াসড হয়ে যায়, প্রভাবিত হয়ে যায়। রোগীর কাছ থেকে কোনো কিছু কৌশলে আপনার সুবিধা মতো কিছু শুনে নিয়ে নিলেন, যে এটা করলেও অমুক ওষুধের সাথে মিলবে, এভাবে প্রশ্ন করি না, এটা হতে পারবে না। এখানে ডাক্তার হানিম্যান বলছেন যে বিশুদ্ধতা থাকতে হবে রোগচিত্র অঙ্কনে। এরপর ডক্টর হানিম্যান বলছেন বিশেষ বুদ্ধিমত্তার অধিকারী বা কৌশলে রোগীর সঠিক তথ্যটি জেনে নেবার অধিকারী। ডক্টর হানিম্যান এখানে ট্যাগ শব্দটির দ্বারা এই ব্যাপারটি প্রকাশ করেছেন। আপনারা জানেন যে ডক্টর হানিম্যান নিজেই অর্গানন অফ মেডিসিনের বিভিন্ন অ্যাফোরিজমে বলেছেন যে রোগী অনেক সময় বাড়িয়ে বলবে, অনেক সময় সে এতই অলস উদাসীন হবে যে বলতেই চাইবে না, কিংবা অনেক লজ্জাস্কর বিষয় আছে নিজের সম্বন্ধে যেগুলো সে উল্লেখ করবে না, আত্মীয় স্বজনও উল্লেখ করবে না, অনেক বিষয় আছে গোপন করে যাবে। তো এই বিষয়গুলো বের করার জন্য ডক্টর হানিম্যান নিজে নির্দেশনা দিয়েছেন। দেখুন, মানুষ এত বিস্তৃত সাবজেক্ট যে অর্গাননের যে নির্দেশনা এটাকে বলতে পারেন শিরোনাম স্বরূপ। মানুষের এত বিচিত্রতা আছে যে আপনি শুধুমাত্র গুটি কয়েক পদ্ধতি অবলম্বন করেই সমস্ত সমাধান করতে পারবেন না। মানুষের সেই সমস্যাগুলো উত্তরণ করতে, মানুষের সেই কথাগুলোকে বের করে আনতে আপনার উপস্থিত বুদ্ধির প্রয়োজন পড়বে, তাৎক্ষণিক বুদ্ধির প্রয়োজন পড়বে, একটি বিশেষ বিচক্ষণতার প্রয়োজন পড়বে। আপনার সেই বিচক্ষণতা থাকতে হবে, নয়তো শুধুমাত্র মুখস্থ করে কখনোই এই কাজটি কমপ্লিট করা যায় না। মানুষের মন, আবেগ, শরীর সমস্ত কিছু এত বেশি বিচিত্র, মানুষ এত বেশি বৈচিত্র্যপূর্ণ অবস্থার মধ্যে দিয়ে আসতে পারে এবং এত ভিন্ন ভিন্ন স্বতন্ত্র আচরণ করতে পারে যে প্রত্যেকটি ক্ষেত্রে প্রত্যেকটি কেস যেমন আমাদের কাছে নতুন থাকে, ঠিক এইরকম প্রত্যেকটি কেসের মধ্যে আমাদের পদ্ধতি, কেস টেকিং করার পদ্ধতিও আসলে নতুন থাকে। একটি কেসের সাথে আরেকটি কেস মিলবে না, অনেক কথা থাকে সেখানে। চিকিৎসককে বিভিন্ন কৌশলে সঠিক তথ্যটি বের করে আনতে হয়, ক্রস কোশ্চেনিং করতে হয়। তো রোগীলিপি অঙ্কনে চিকিৎসককে এই বিশেষ বুদ্ধিমত্তার ব্যবহার করতে হবে, তাকে সেই বুদ্ধিমত্তার অধিকারী হতে হবে যেন রোগীর সমস্ত কথাকে বের করে নিয়ে আসা সম্ভব হয়। এরপর ডক্টর হানিম্যান বলছেন রোগ লক্ষণ অনুসন্ধানে সতর্কতা, অর্থাৎ কোশন ইন কন্ডাক্টিং দ্য ইনকোয়ারি। আমি আমার নিজের প্র্যাকটিক্যাল লাইফ থেকে বলছি, রোগীকে আমি একটি প্রশ্ন করেছি, রোগী উত্তর দিয়েছে, আমি কিন্তু নেইনি। আমি তার মুখ, চোখ, কথা থেকেই বুঝতে পেরেছি যে রোগী আমার কথাটা আসলে অতটা মনোযোগ দিয়ে শুনেইনি, সে অন্য কিছু চিন্তা করছিল। আমার জানা মতে প্রত্যেকটি চিকিৎসকের এই ধরনের সিচুয়েশন আছে, আপনারা বুঝতে পারবেন। এটা আমার একবার ঘটেনি, এটা আমার বহুবার ঘটেছে যে রোগী আসলে অনেক সময় ব্যাখেয়ালেই হ করে দিচ্ছে, না করে দিচ্ছে, এবং ব্যাখেয়ালেই সে উত্তর দিয়ে দিচ্ছে, একটা কিছু বলে দিচ্ছে। তো আপনাকে সতর্ক থাকতে হবে। এটা শুধুমাত্র রোগীর লক্ষণের এই সংগ্রহ করার ব্যাপারেই নয়, আপনার লেখার ব্যাপারে, আপনার শোনার ব্যাপারে, আপনার প্রতিটি, অর্থাৎ কেস টেকিংয়ের প্রতিটি ক্ষেত্রে এই সতর্কতাটি অবলম্বন করতে হবে। আপনি আপনার নিয়মকানুনগুলো ঠিকমতো মানছেন কিনা, আপনি অর্গাননের দেওয়া নির্দেশনা ঠিকমতো মানছেন কিনা, সমস্ত ব্যাপারেই সতর্কতাটি থাকতে হবে। ঠিক এরকম রোগ লক্ষণ অনুসন্ধানেও সতর্কতা থাকতে হবে। রোগীর কোনো একটা বিষয় যদি না মেলে, আমার জীবন থেকে আমি বলতে পারি, আমার ক্রনিক রেনাল ফেইলিওরের একটা রোগীর ট্রিটমেন্ট করার সময় তার প্লাটেলেটস হঠাৎ দেখলাম মারাত্মক রকম কম, কোনোভাবেই এর কারণ খুঁজে পাচ্ছিলাম না। তার ডেঙ্গু হয়নি, রিসেন্ট একটি সাধারণ অ্যাকিউটে সে ভুগেছে, কিন্তু তার জন্য এতটুকু প্লেটেলেটস নামার কথা না। যেহেতু মিলছে না, সেহেতু অনেক অনুসন্ধানের পর জানতে পেলাম যে তিনি আমাকে প্রথমে বলতে চাননি, যেহেতু ক্রনিক রেনাল ফেলিউরের অন্য কোনো ওষুধ নেওয়াটা আমি নিষেধ করে দিয়েছিলাম। অবশেষে স্বীকার করলেন যে তিনি একটি অ্যান্টিবায়োটিক ব্যবহার করেছিলেন, সিপ্রোফ্লক্সাসিন, এবং আপনারা জানেন যে সিপ্রোফ্লক্সাসিনের প্লেটলেটস কমিয়ে ফেলার ক্ষমতা আছে। এটা যদি আমি ওই সময় না বের করতে পারতাম তাহলে কিন্তু কেসটি আমার কাছে অস্বচ্ছ হয়ে যেত। হয়তো আমি অন্য কোনো একটি ভুল ওষুধ বা অপ্রযোজ্য ওষুধ দিয়ে কেসটিকে মিঙ্গল করে ফেলতে পারতাম। এছাড়াও আরও বহু রকমের সিচুয়েশন আমি দেখেছি যে একটি কেস যে পর্যন্ত পরিচ্ছন্নভাবে আপনি বুঝতে না পারবেন, সতর্কতার সাথে বুঝতে না পারবেন, ততক্ষণ পর্যন্ত আসলে তাতে কার্যকরী পদক্ষেপ নেওয়া সম্ভব হবে না। তো যাই হোক, ডক্টর হানিম্যান এখানে এই সতর্কতার ব্যাপারটি বিশেষভাবে উল্লেখ করছেন, কোশন ইন কন্ডাক্টিং দ্য ইনকোয়ারি।
এরপর ডাক্তার হানিম্যান বলছেন মানব প্রকৃতি ও রোগ প্রকৃতি সম্বন্ধে বিশেষ জ্ঞান, নলেজ অফ হিউম্যান নেচার, বলার অপেক্ষা রাখে না। আমার একটু আগের আলোচনায়ও আপনারা দেখেছেন যে মানুষ হচ্ছে সবচাইতে বিচিত্র প্রকৃতির প্রাণী এবং মাল্টিপল এক্সিস্টেন্স তার মধ্যে আছে, বহু পর্যায়ের সত্তা তার মধ্যে বিদ্যমান। মানুষের মধ্যে যেমন শরীর আছে, তেমন তার মন আছে, তার আবেগ আছে, তার আত্মা আছে, কিছু বিমূর্ত, কিছু মূর্ত, কিছু পার্থিব, কিছু অপার্থিব, কিছু শক্তি, কিছু বস্তু। এত বিচিত্র একটি সৃষ্টির যদি প্রকৃতি তার এবং তার শরীরের রোগ প্রকৃতি অর্থাৎ তার বিশৃঙ্খলার প্রকৃতি সম্বন্ধে বিশেষ জ্ঞানে গুণান্বিত না হলে আপনার পক্ষে সঠিক কেস টেকিং করা সম্ভব নয়। যারা শুরুতে কেস টেকিং করতে যায় তাদের পক্ষে কোনোদিনও কেস টেকিং করা সম্ভব হয় না। একজন চিকিৎসককে মানুষের কিছুদিন চিকিৎসা করার পর এবং ম্যাটেরিয়া মেডিকা সম্বন্ধে বেশ কিছুটা জ্ঞান অর্জন করার পরই কেবলমাত্র আসলে সত্যিকারভাবে কেস টেকিং করার যোগ্যতা অর্জিত হয়। তার আগ পর্যন্ত বলা যেতে পারে কেস টেকিং করার একটা প্র্যাকটিস চালু থাকে। তো ঠিক এইরকম মানুষের প্রকৃতি এবং রোগ প্রকৃতি যতক্ষণ পর্যন্ত না জানা যাচ্ছে, যা ম্যাটেরিয়া মেডিকার ওষুধগুলোর মাধ্যমে অনেকটাই জানা যায়। অন্যান্য জ্ঞান তো আছেই, সাইকোলজি বা মানুষের জীবনযাত্রা সম্বন্ধে জ্ঞান তো আমাদের পারিপার্শ্বিকতা, মানুষের জীবনকে দেখে, জীবনযাত্রার প্রণালীগুলোকে দেখে তো আমরা জ্ঞান অর্জন করতেই পারি। ম্যাটেরিয়া মেডিকাতেও আমাদের এই রোগ এবং মানুষ দুই সম্বন্ধেই আলোচনা বিশেষভাবে করা হয়েছে, আপনারা জানেন। কাজেই মানব প্রকৃতি ও রূপ প্রকৃতি সব সম্বন্ধে বিশেষ জ্ঞান অর্জন করার কথা বিশেষভাবে ডাক্তার হানিম্যান বলছেন। এছাড়া ডাক্তার হানিম্যান বলছেন রোগ লক্ষণ অনুসন্ধানে ধৈর্য, পেশেন্স ইন অ্যান ইমিনেন্ট ডিগ্রি, অর্থাৎ বেশ একটা গুরুত্বপূর্ণ মাত্রা পর্যন্ত আপনার ধৈর্য থাকতে হবে। আমি বলেছি এত বিশাল বড় একটি কাজ কখনোই ধৈর্য ছাড়া সম্ভব নয়। এত বিচিত্র একটি কাজ এবং যেখানে আপনার সাবজেক্ট প্রতি মুহূর্তে আপনাকে দ্বিধায় ফেলে দিতে পারে, আপনাকে ধোঁকা দিতে পারে, আপনাকে মিথ্যা তথ্য দিয়ে আপনাকে মিসলিড করতে পারে, ভুল পথে চালিত করতে পারে, সেখানে আপনি অধৈর্য হলে আপনি নিজেই বায়াসড হয়ে যাবেন। আপনার পক্ষে কেস টেকিং করা সম্ভব হবে না। আপনাকে যেখানে নিবিড় পর্যবেক্ষণ করতে হবে, সতর্কতার সাথে গভীরে লুকিয়ে থাকা তথ্যকে বের করে নিতে হবে এবং তাকে সম্পর্কিত করতে হবে সমগ্র পৃথিবীর সাথে, পরিবেশের সাথে, রোগীর সাথে, রোগীর সমাজ, তার পরিবার, তার শরীর, তার মন, সমস্ত কিছুর সাথে, সেখানে ধৈর্য না থাকলে তা কোনোদিনও সম্ভব নয়। এছাড়া আরও বহু ধরনের গুণাবলী থাকতে পারে। বহু চিকিৎসক বহু সময় বলেছেন, আমি আমার হোমিওপ্যাথিক কেস টেকিং ও ফলো আপ ম্যানেজমেন্ট বইতেও বলেছি যে এছাড়া হোমিওপ্যাথিক দর্শনের উপলব্ধি, হোমিওপ্যাথিক ম্যাটেরিয়া মেডিকা সম্বন্ধে দক্ষতা, প্রি ক্লিনিক্যাল সাবজেক্টগুলো সম্বন্ধে জ্ঞান, পরিবেশ বিজ্ঞানের জ্ঞান, সমাজ, সংস্কৃতি, বিশ্ব পরিস্থিতি সম্বন্ধে আপডেট হওয়া, মানুষের জীবনযাত্রা প্রণালী সম্বন্ধে অভিজ্ঞতা লাভ করা, সাইকোলজি সম্বন্ধে জ্ঞান, আচরণ, অভিব্যক্তির অর্থ সম্বন্ধে ধারণা, অ্যালোপ্যাথিক ওষুধের পার্শ্ব প্রতিক্রিয়া সম্বন্ধে ধারণা, প্রচলিত ভাষা ও শুদ্ধ ভাষার জ্ঞান, সম্পর্ক উন্নয়ন ও জনসংযোগ সম্পর্কিত ধারণা, সমানুভূতির চর্চা, নিজের আচরণ ও নিজের মায়াজম সম্বন্ধে সচেতনতা ইত্যাদি আরও বহু বিষয়ে জ্ঞান ও গুণাবলী একজন চিকিৎসকের প্রয়োজন হতে পারে, যা আমি আমার বইতে এই বিষয়গুলো সম্বন্ধে আলোচনা করেছি। যেগুলো আলোচনা করেছি এর বাইরেও আরও বহু গুণাবলী চিকিৎসকের প্রয়োজন হতে পারে, লাগতে পারে, প্রয়োজন হয়। কিন্তু অর্গানল অফ মেডিসিনে ডাক্তার হানিম্যান এই বিষয়গুলোকেই তুলে ধরেছেন মৌলিক গুণাবলী, যা না হলেই হবে না। এই হচ্ছে মূলত একজন চিকিৎসকের যে গুণাবলীর প্রয়োজন পড়বে কেস টেকিং করতে। তো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি আপনাদের কাছে এই বিষয়টি অনেকটা পরিষ্কার হয়েছে যে একজন কেস টেকিংকারী চিকিৎসক হতে গেলে আপনার কী কী গুণাবলীর প্রয়োজন হবে ডাক্তার হানিম্যানের কথায়, হানিম্যানের ভাষায়। তো আমরা এই গুণাবলীর কোনোটাই বাদ দিতে পারবো না, এর চাইতে বহু বেশি গুণাবলী আমাদের আধুনিক সময়ে প্রয়োজন হতে পারে। তো সবাই এই গুণাবলীগুলোকে অর্জন করবেন, এই ভিডিওতে বলা কথাগুলোকে উপলব্ধি করে ডাক্তার হানিম্যানের কথাগুলোকে হৃদয়ে ধারণ করে আগামীতে সামনের দিকে এগিয়ে যাবেন, সেই প্রত্যাশা ব্যক্ত করছি। এবং সেই সাথে আগামী ভিডিওতে আমরা হোমিওপ্যাথিক কেস টেকিংয়ের অন্য কোনো টপিক নিয়ে আলোচনা করব। সেখানে আপনাদের প্রত্যাশা কামনা করে আজকের মতো আমি আমার আলোচনা এখানেই সমাপ্ত করছি। সবাই ভালো থাকবেন। সবাইকে আবারও আমাদের সাথে থাকার আহ্বান জানিয়ে আজকের মতো শেষ করছি। ধন্যবাদ।